অগ্নি পরীক্ষা পর্ব 12। এরপর কেটে গেছে আরও 6 মাস। আর এই 6 মাসে অনু কালিম্পংয়ে সেটেল করেছে বেশ ভালোভাবেই। রাজ আজ ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশ ভালোই খ্যাতি অর্জন করেছে। কিছুদিন আগেও নিজের স্টোর দীপাঞ্জলির উদ্বোধন করেছে। এখন রাজ ইভেন্টের বিজনেস পুরোপুরি অফ করে নিজের ডিজাইনিংয়ের ব্যবসায় মন দিয়েছে। শুভদীপ যেহেতু একজন ডাক্তার, তাই নার্সিংহোমটা ওই দেখাশুনো করে। তবে মাঝে মাঝে রাজও যায়। কলকাতা শহরে ওদের নার্সিংহোমের নাম কিওর অ্যান্ড কেয়ার নার্সিংহোম। বেশ বড় এবং নাম করা নার্সিংহোম, তাই শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসেন। রাজ নিজের বাড়িটাকে আরও বেশ বড় করেছে, যেহেতু শুভরাও এখন এই বাড়িতে থাকে। তাই মিঠিও বেশ ভালো আছে দাদা দিদিদের সঙ্গে। শুভর ছেলে মেয়ে মিঠি স্কুলেই ভর্তি হয়েছে। রাজ ইভেন্টের বিজনেস ছেড়ে দিলেও সুজয় এখনও রাজের ম্যানেজার। অন্যদিকে সৌম্য আর ঐশী কয়েকদিন আগেই বিয়ে করেছে। রাজ অফিস থেকে ফিরে বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা অঞ্জলির ছবিটা হাতে নিয়ে হালকা হেসে অঞ্জলির ছবিতেই ঠোঁট ছোঁয়ায়। তুমি খুশি তো আজ অঞ্জু? হ্যাঁ, আমার সাথে যে স্বপ্ন তুমি দেখেছ আজ সেই সব সত্যি হয়েছে। আমাদের ভালোবাসার দীপাঞ্জলি আজ শহরের বুকে একটা নাম করা ব্র্যান্ড। আজ আমার কাছে আমার নিজস্ব সব আছে অঞ্জু, গাড়ি বাড়ি সম্পত্তি। শুধু তুমি নেই। কত ইচ্ছা ছিল আমার গ্রামের বাড়ি ছেড়ে এসে তোমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় এসেছিলাম। তেমন কিছুই তোমাকে দিতে পারিনি। তাই ভেবেছিলাম যেদিন আমাদের স্বপ্ন সত্যি হবে সেদিন একটা রাজপ্রাসাদ বানিয়ে তোমাকে দেব, আর তুমি হবে সেই প্রাসাদের রানী। কিন্তু আজ দেখো, আমাদের এই ছোট্ট বাড়িটাকেই কত বড় করেছি, যেটা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম যায় না। সেখানে সবাই আছে, শুধু তুমি নেই। যেখানেই আছো ভালো থেকো অঞ্জু, আমার আর মিঠির সঙ্গে থেকো। রাজ নিজের ঘর থেকে ড্রয়িং রুমে আসতে মিঠি বলল, পাপা, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো আজকে অফিস থেকে ফিরে আর নো কাজ, তুমি আমার দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে খেলবে। দিশা বলল, পাকা গিন্নি হয়ে গেছে, পুরো ওর মায়ের মতো দেখতে হচ্ছে। রাজ মিঠিকে কোলে নিয়ে বলে, আমার মনে আছে সোনা, তাই তো আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছি। এরপর অপু বলে, কাকাই, আজ আমাদের মোবাইলে গেম খেলা শেখাবে? আমরা তো পারি না। রূপু বলল, হ্যাঁ কাকাই, শেখাবে কাকাই। বাপি আমাদের ফোনে হাত দিতেই দেয় না, আর মামনি ফোন লুকিয়ে রাখে। মিঠি বলল, এ বাবা দিদি ভাই, তুই এত বড় হয়ে গেছিস, মোবাইলে গেম খেলতে পারিস না? আমি পারি জানিস, মিষ্টি আমাকে অনেক গেম খেলা শিখিয়ে দিয়েছে। সরি পাপা, মুখ ফসকে বেরিয়ে গেছে। ইটস ওকে, আজ যেন ওই নাম না শুনি। দিশা রীনা দেবীর কাছে জানতে চায়, ছোট মা, মিষ্টি মানে ওই মেয়েটা যার কথা তুমি আমাকে সেদিনকে বলছিলে? চুপ কর, বাবাই যদি জানতে পারে আমি তোকে এসব বলেছি না, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আর তুইও শুভকে কিছু বলতে যাস না, তার আবার যা মাথা গরম, কোন সময় ভাইয়ের সাথে এই নিয়ে চিৎকার করবে। না না, তুমি চিন্তা করো না ছোটো মা, আমি কিছু বলিনি ওকে। তার রাগ আর মেজাজ তো আমি জানি, আর বলেই বা এখন কি হবে। এবার মিঠি বলল, পাপা, আমাদের গল্প শোনাবে? আচ্ছা ঠিক আছে, শোনাবো। আচ্ছা পাপা, ফেসবুক কি? কেন শোনা? স্কুলের মিস বলছিল। এইবার অপু মিঠিকে বলতে না দিয়ে বলল, জানো কাকাই, আজ আমাদের স্কুলের বন্ধুরা আলোচনা করছিল আমাদের স্পোর্টসের ছবি নাকি তুলে মিসরা স্কুলের ফেসবুক পেজে আপলোড করেছে। দিশা বলল, তাই নাকি? আমার তো ফেসবুক ইউজ করতে ভালো লাগে না, তাই ডিঅ্যাক্টিভেট করে রেখেছি।
জানিও না। পাপা, পাপা দেখাও না, আমাদের ছবি দেখাও না। আমার তো ফেসবুক ওপেন করার টাইম হয় না, তাই আর দেখা হয়নি। আচ্ছা শোনো, আমি দেখছি এক্ষুনি। রূপু এবার বলল, তাড়াতাড়ি দেখাও না কাকাই। তিনজনের উত্তেজনা দেখো দিশা। এর মধ্যেই শুভ নার্সিং হোম থেকে বাড়ি আসে আর ঢোকার মুখে রীনা দেবীর কথা শুনতে পায়। কি নিয়ে উত্তেজনা শুনি আমার বাচ্চা পাটির? জেঠু ফেসবুকে আমাদের ছবি দেখাবে। ফেসবুকে তোমাদের ছবি? হ্যাঁ। এবার দিশা বলল, আরে তেমন কিছু না, স্কুল থেকে স্কুলের ফেসবুক পেজে ছবি আপলোড করেছে, আর তাই দেখার জন্য তিনজনের এত উত্তেজনা। তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে? ভাবলাম কাজের চাপে বাড়িতে সময় দেওয়া হয় না, তাই আজ পেশেন্ট নেই বেশি, আবার ওটিও নেই, তাই বাড়ি এলাম একটু বাচ্চাদের সঙ্গে সময় দিই। রাত সবাইকে ছবিগুলো দেখিয়ে বলল, আচ্ছা দাদামণি যখন আজকে চলে এসেছে তখন ওই আজকে সবাইকে গল্প শোনাক। দাদামণির অনেক গল্পের স্টক আছে, ছোটবেলায় দাদামণি তো আমাকে গল্প শোনাতো। তা আগে ফ্রেশ হয়ে আসি, দিশা বেশ ভালো করে মুড়ি মাখতো, সঙ্গে পেঁয়াজি, উফ বাবা জমে যাবে। জেঠু আমি কিন্তু ভূতের গল্প শুনবো। জো হুকুম মিঠি রানী। শুভ ফ্রেশ হতে চলে গেল। মায়াদিকে নিয়ে দিশা কিচেনে আর রীনা দেবী বাচ্চাদের সঙ্গে খেলছে, আর রাজ নিজের মোবাইলে ফেসবুক স্ক্রল করছে। অনেক দিন ফেসবুক ওপেন করা হয় না, তাই ফেসবুকে কিছু একটা দেখে রাজ বেশ অবাক হলো, আর দেখে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে সুজয়কে ফোন করে। আর রাজের হঠাৎ রাগ দেখে সবাই অবাক হয়ে যায়। ততক্ষণে শুভ ফ্রেশ হয়ে চলে এসছে। হ্যালো, কোথায় আছিস? যেখানেই থাকিস, যে প্রান্তেই থাকিস, আধ ঘন্টার মধ্যে আমার বাড়িতে আমার চোখের সামনে তোকে দেখতে চাই। না, 1 মিনিটও যেন লেট না হয়। শুভ বলল, কি হলো? হঠাৎ কি হলো তোর? আরে দিব্যি তো মোবাইলে মুখ ডুবিয়ে বসেছিলি, হঠাৎ করে কি হলো? আমার মাথা গরম আছে, বেশি কথা বলিও না। সুজয় আসলে জানতে পারবে, আর আমার প্রশ্নের সঠিক উত্তর না পেলে ওর আমি কি অবস্থা করি সেটা দেখবে। কেউ রাজের রাগ দেখে বেশি কথা বলল না, সুজয়ের অপেক্ষা করতে থাকল। রাজ আবহাওয়া গরম দেখে বাচ্চাদের বুঝিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সুজয়ের আগমন। সুজয় দেখল সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সুজয় রীনা দেবীকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার কাকিমা, রাজদা হঠাৎ করে আজ এরম হট হয়ে গেছে, আর তোমাদের মুখে হাত? ফ্রিজ কি খারাপ হয়ে গেছে নাকি? নতুন ফ্রিজ কি অর্ডার করতে হবে? তোমাদের ফ্রিজ খারাপ, বরফ হচ্ছে না জানলে আগে মাছের বাজার থেকে একটু বরফ কিনে এনে রাজদার মাথায় না হয় চাপিয়ে দিতাম। রাজ নিজের মোবাইলে একটা ছবি দেখিয়ে বলে, এটা কি? বলছিলাম কি যে বৌদি, ঘরে ঠান্ডা জল না থাকলেও ডুবন্ত ফুটন্ত যা আছে একটু দাও না, খুব গলাটা শুকিয়ে যাচ্ছে। রাজ একটা জলের বোতল সুজয়ের হাতে দিয়ে বলে, এই নে, এবার বল এই ছবিটার মানে কি? যেখানে সৌম্য আর ঐশিকা, যাকে তুই আমার বিজনেস প্রমোট করার জন্য এখানে এনেছিলি, তারা একসঙ্গে কেন? সৌম্য আমার ফেসবুকে নেই, কিন্তু তোকে ট্যাগ করেছে, তাই দেখতে পেলাম। তোকেই বা ট্যাগ করেছে কেন? সৌম্য আর ঐশিকার মধ্যে সম্পর্ক কি? কমেন্ট দেখে তো বোঝা যাচ্ছে ওরা কাপেল। ঐশিকাকেও তো বিবাহিত দেখছি। সুজয় মনে মনে ভাবে, কেস করেছে, এবার আমার মাথায় একটা চুল থাকলে হলো। সুজয়, ভয় পাস না বেটা, গুছিয়ে একটা জবরদস্ত মিথ্যে কথা বানান, নইলে বাঁচার উপায় নেই। তুই অনুকে কথা দিয়েছিস রাজ কখনো সত্যিটা জানতে পারবে না। জয় মা। এই বাবাই, সৌম্য মানে কি অনুর বন্ধু সৌম্য? হ্যাঁ। সৌম্য আর অনু তো একে অপরকে পছন্দ করত, তাহলে সৌম্য আর ঐশিকা, ঐশিকা আবার তোর অফিসে, মানে আমি তো কিছু সব প্রশ্নের উত্তর সুজয় দেবে। মিথ্যে সাজানো হয়ে গেলে বলতে থাক। না না, মানে রাজদা, মিথ্যে কথা কেন হবে? সব সত্যি। ওই সূর্য, চন্দ্র, পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, সব কিছুর মতোই সত্যি। ঐশিকা সৌম্যদার স্ত্রী, এই কিছুদিন আগে ওদের বিয়ে হয়ে গেছে।
আর আর অনু আর সৌম্যদা শুধুমাত্র বন্ধু মাত্র। অনন্যাকে তো তুই অনন্যা দি বলতিস, হঠাৎ অনু? আর ওরা দুজন যে শুধুমাত্র বন্ধু এটা তুই কি করে জানলি? সুজয়, আমাকে মিথ্যে কথা বলার চেষ্টা করবি না বলে রাখলাম। আগে একটা সম্পর্ক ছিল, তাই দিদি সম্বোধন করতাম, কিন্তু এখন তো আর কোনো সম্পর্ক নেই। আর ও আমার থেকে বয়সে ছোট, তাই আর দিদি বলে কি হবে? সৌম্যদা কলেজ লাইফ থেকেই অনুকে পছন্দ করতো, মনে মনে ভালোবাসতো, কিন্তু অনু তো অত বড়লোকের মেয়ে, আর ওর ক্যারেক্টার কেমন ছিল তা তো তুমি খুব ভালো করেই জানো, তাই সাহস করে আর কিছু বলতে পারিনি। তারপর অনুর বিয়ের কথা হলো, তাই সৌম্যদা সেটা সহ্য করতে পারবে না বলে বিদেশ চলে গিয়েছিল, কিন্তু ফিরে এসে অনুর জীবনে সব কিছু জানার পর কখনো কি আর অনুকে বিয়ে করার কথা ভাববে? হ্যাঁ, ওরা ভালো বন্ধু ছিল। এই কিছুদিন আগে আমার দুঃসম্পর্কের বোন ঐশিকার সঙ্গে সৌম্যদার বিয়ে হয়, তখন সৌম্যদার কাছ থেকে আমি সব জেনেছি। আর সৌম্যদা যখন জানলো যে ঐশিকা তোমার অফিসে চাকরি করে, তখন ঐশিকার চাকরি ছাড়িয়ে দিল। তুই আমাকে এইসব কথা আগে জানাসনি কেন? সুজয় মনে মনে বলল, মনে হচ্ছে বিশ্বাস করেছে, এবার গুছিয়ে মিথ্যে বলতে হবে। তবে সরি সৌম্যদা, তোমার নামে মিথ্যে বলার জন্য আর কি যে করি। আর অনু তো আবার দিব্যি দিয়েছে। আসলে ভাবলাম তুমি যদি ভুল বোঝো, ঐশিকার আর সৌম্যদার বিয়ের কথা শুনে, তাই আর কিছু বলিনি। তুমি এখন ব্যস্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবি, সৌম্য থাকতে হঠাৎ আমাকে কেন ফাঁসাতে গেল। আজ ক্লিয়ার হলো, যখন দেখলো যে এই মিথ্যে বিয়ের জন্য সৌম্য ওকে অস্বীকার করলো, তখন আমার নামে অপবাদ দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে নিজের লাইফ সেটেল করার প্ল্যান করলো। এই নাকি বন্ধুত্ব, বন্ধু হয়ে পাশে থাকার আশ্বাস। বাহ! সুজয় এবারে বলল, মনে হয় তোমার এবারে সব জানা হয়ে গেছে, তাহলে আমি এবার আসছি। হ্যাঁ। তারপর মনে মনে বলল, আমি পারবো না অনুর নামে একটাও খারাপ কথা শুনতে। সুজয় চলে গেল। অন্যদিকে একটা ঘরের বিছানায় শুয়ে অনু নিজের মোবাইলে রাজের একটা ছবি দেখছে। কেমন আছো রাজ? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাকে খুব ঘৃণা করো, তাই না? আর আর কখনো আমার ছায়াও তোমার জীবনে পড়বে না গো, আর কখনো আমাদের দেখা হবে না। তবে আমার মোবাইলে তোলা তোমার এই ছবিগুলো আমার বেঁচে থাকার অবলম্বন। জানো, এই ছবিগুলোর সাথেই রোজ কথা বলি আর গল্প করে এই পাহাড়ে একা দিন কাটাই। তোমার হাসি মুখটা দেখতে বড্ড ইচ্ছে করে মাঝে মাঝে, তাই সুজয়দা তোমার, মণিমার আর মিঠির ছবি পাঠায়। মিঠিও কত বড় হয়ে গেল এই কমাসে। তুমি তো অপেক্ষা করে আছো রাজ, এই জন্মে না হলেও যতবার তুমি জন্ম নেবে, তুমি আর তোমার অঞ্জু এক হবে। আমিও চাই তোমার অপেক্ষা সত্যি হোক। জানি তুমি কখনো আমার হবে না, তোমার ভালোবাসায়, তোমার আদরে মিশে থাকার সৌভাগ্য আমার হবে না। এই জন্মে হলো না, আর আগামী শত জন্মেও হবে না। তবে এইভাবেই তুমি থাকবে আমার মনের মাঝে, আর সেখানে শুধু তুমি আমার হয়ে থাকবে, যেখানে কেউ তোমাকে আমার থেকে সরিয়ে দিতে পারবে না, স্বয়ং তুমিও না। এই রাজ, জানো, কাল আমি শিলিগুড়িতে যাব, আর এই প্রথম একটা কলেজের সেমিনারে আমাদের কলেজ থেকে একজন প্রফেসরকে ইনভাইট করেছে, আর কলেজ আমাকে সিলেক্ট করেছে। সেই অহংকারী অনন্যাকে তুমি বদলে দিলে, আর বদলে যাওয়ার পরে সেই তুমি আমাকে ভুল বুঝে ঘৃণা করলে। এই রাজ, আমি আর এখন তোমার সাথে বকবক করব না। রান্না বান্না করতে হবে, তাহলে রাতের খাওয়া হবে না। তোমার মনে আছে কিভাবে তুমি আমাকে রান্না শিখিয়েছিলে? আর আজ তুমি কত দূরে আমার থেকে।
রাজের বাড়িটা এখন আরো বড় করলেও অনুর ঘরটা যেমন ছিল তেমনই আছে। আর ওই ঘরে রাজ লক করে চাবি নিজের কাছে রেখেছে। কখনো ইচ্ছা হলে নিজে সময় কাটায়, আর কাউকেই ঘরে ঢুকতে দেয় না। ওই ঘরে অনুর অনেক জিনিসপত্র আছে। সুজয় চলে যাওয়ার পর রাজ অনুর ঘরে গিয়ে ঘর অন্ধকার করে অনেকক্ষণ বিছানায় মুখ গুঁজে শুয়েছিল। রাজ মনে মনে ভাবছে, কেন এমন করলে অনন্যা? আমার জীবনে অঞ্জু সত্যি, আর আজ অঞ্জু নেই বলে ওকে ভোলা আমার পক্ষে সম্ভব ছিল না। ও আমার মেয়ের মা। আমার ছোটবেলা থেকে আমার সর্বক্ষণের সঙ্গী অঞ্জুকে ভুলে যাওয়া মানে তো নিজের অতীতকে ভুলে যাওয়া। তুমি তো ভালোবেসে কাছে টেনে নিতে পারতে আমাকে, কেন তুমি মিথ্যার আশ্রয় নিলে? অঞ্জুকে তো কখনো আমি ভুলতে পারবো না, কিন্তু তুমি কি পারতে না আমার উপর নিজের অধিকার খাটাতে? আমার মনে নিজের জন্য আরো অনেকটা ভালোবাসা তৈরি করে নিতে। আমার মনে তোমার জন্য তো একটা জায়গা তৈরি হয়েছিল, আর যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা আমি কখনো তোমাকে বলে বোঝাতে পারবো না। যদি তুমি আমাকে অস্বীকার করো, আবার সৌম্যকে দেখার পর ভেবেছিলাম তোমরা দুজন দুজনকে ভালোবাসো। এইসব মিথ্যার আশ্রয় না নিয়ে তুমি আরো অনেক বেশি বেশি ভালোবাসায় আমাকে ভরিয়ে দিতে পারতে নাকি? বলতে পারতে না যে রাজ, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তোমার মনে একটু জায়গা দাও। তুমি থাকতে তোমার প্রতি আমার ফিলিংসটা যত না আমি বুঝেছি, তুমি চলে যেতে সেটা প্রতি মুহূর্তে অনুভব করেছি। তাই হয়তো আজও তোমার এই ঘরটা আগের মতোই আছে, একটা জিনিসও এদিক ওদিক হয়নি। আমি চোখের সামনে সহ্য করতে পারতাম না জানো তুমি অন্য কারোর হয়ে যাবে। তাই আমি সেদিন একটু বেশি রিঅ্যাক্ট করেছি, যাতে তুমি চলে যাও আর তোমাদের দুজনকে একসাথে আমাকে দেখতে না হয়। তবে সব জেনে তোমাকে ফিরিয়ে আনতে আমি যাব না, কারণ তুমি সেদিন অন্যায় করেছ, মিথ্যা কথা বলে আমাকে কাছে চেয়েছ, ভালোবেসে তো চাওনি। পরদিন সন্ধেবেলায় গৌতম রায়ের বাড়ির সকলে সন্ধ্যাকালীন আড্ডায় মেতে উঠেছে। অনু চলে গেছে শহর ছেড়ে, সেটা গৌতমবাবু বাড়িতে বললেও কোথায় আছে সেই সব বলেনি। আর অনু গৌতমবাবুর সম্পত্তির থেকে এক পয়সাও নেবে না এটা জেনে মিতা দেবী আর রনিত নিজেদের ভুল কিছুটা হলেও বুঝেছে। তবে কতটা বুঝেছে সেটা কেউ বুঝতে পারে না। যাই হোক, অনেক বিষয় গল্প হচ্ছে। শ্রীরাধা বললেন, সব আলোচনার মাঝে অনু যে নিজেকে এতটা বদলে ফেলবে এটা বিশ্বাস করতে পারতাম না, যদি না সেদিন নিজের চোখে ওকে দেখতাম। এবার সুজাতা দেবী বললেন, মেয়েটার কথা বড্ড মনে পড়ে। তবু আগে জানতাম এক শহরে তো আছে, একদিন ঠিক দেখা হবে, যেমন একবার সোহিনীর সাথে দেখা হলো। এখন যে কোথায় চলে গেল মেয়েটা। এবার সোহিনী বলল, একটাই প্রার্থনা, যেখানেই থাকুক মেয়েটা ভালো থাকুক। হয়তো ও অনেক ভুল করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে, আমরাও তো ওকে ভালোবাসতে পারিনি, আমরা ওর আপনজন হয়ে উঠতে পারিনি। মেয়েটা বড্ড একা হয়ে গেল। সেদিন রাজদীপ আর ওকে দেখে ভেবেছিলাম মেয়েটা সুখে আছে, কিন্তু সেটা যে কেবল বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়, আমি এক বিন্দুও বুঝতে পারিনি। এইসব কথার মাঝে রনিত আর মিতা দেবী চুপ করে আছে। আর তখনই গৌতমবাবুর ফোনটা বেজে উঠল, আর ফোনে ভেসে ওঠা নাম দেখে উনি বেশ অবাক হলেন। সুজাতা দেবী বললেন, ফোনটা রিসিভ করছিস না কেন দাদা? কে ফোন করেছে? অহন। অহন, সোহিনীর স্বামী। সোহিনী বলল, তার হঠাৎ তোমাকে কি দরকার পড়লো এতদিন পর? আমাকে বলে যখন দেখেছে আমি ওকে ডিভোর্স দেবই না, তখন কিছুদিন চুপ করে থেকে এবার তোমাকে ফোন করছে। ততক্ষণে ফোনটা কেটে গিয়ে আবার পুনরায় রিং হচ্ছে।
রনিত বলল, তুমি ফোনটা রিসিভ করেই দেখো না কি বলছে এতদিন পরে হঠাৎ। সুজাতা দেবী বললেন, ফোনটা লাউড স্পিকারে দে তো, দেখি কি বলছে। গৌতমবাবু ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলেন, তারপর বললেন, কি ব্যাপার হঠাৎ এতদিন পর? অহনের গলা ভেসে এলো, মামা অনুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? তুমি কোথায় আছো? কি সব ভুলভাল কথা বলছো? নাকি সন্ধে হতেই মদ খেয়েছো? কোনটা? হ্যালো মামা, শিলিগুড়িতে কিছুক্ষণ আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার স্পট ডেড, আর ভিতরে একটা মেয়ে ছিল। তাকে রাস্তার লোকজন ওখানকার একটা নার্সিংহোমে নিয়ে আসে। আমি তো এখন শিলিগুড়ির ওই নার্সিংহোমেই প্র্যাকটিস করছি। তা অনুর মুখ দেখে আমি চিনতে পারিনি, তবে ওর গলায় একটা কলেজের আইডেন্টিটি কার্ডে ওর ছবি দেখে আমি চিনতে পারি। তা অনুর অবস্থা খুব খারাপ মামা, বাঁচানো হয়তো যাবে না। ও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে আপাতত অনুকে। হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো। অনুর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই হতবাক, আর যখন শুনেছে অনু আর বাঁচবে না, তখন আর কেউই চোখের জল ধরে রাখতে পারেনি। যে মা কোনোদিন নিজের মেয়ে নয় বলে অনুকে আপন করতে পারেনি, আজ তার চোখেও জল। যে দাদা বাবার চাপে বাধ্য হয়ে পালিত বোনের হাতে রাখি পড়ে কপালে ফোঁটা নিলেও বোনকে ভালোবেসে বুকে টেনে নেয়নি, আজ তার চোখেও জল। বাকিদের কথা থাক। গৌতমবাবু খুব ভেঙে পড়লেও নিজেকে শক্ত করে রেখেছেন, কারণ উনি জানেন ওনার মৃত্যু পথযাত্রী মেয়েটার উনি ছাড়া আপন কেউ নেই। অহন বলল, মামা, এই অনুর হাতে খুব বেশি সময় নেই। 90% ডেথ আর 10% হার্টবিট কোনো রকমে চলছে, সেটা বন্ধ হয়ে গেলে সব শেষ মামা। গৌতমবাবু বললেন, ওই 10%কেই 100% করতে হবে অহন। তুমি অনুর চিকিৎসার ব্যবস্থা করো, টাকা নিয়ে ভেবো না। আজ গৌতম রায়ের সম্পত্তি তার নিজের হাতে না থাকলেও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নিজের মেয়েকে বাঁচাবে। মামা, তুমি রনিতকে দাও, আমি ওর সঙ্গে একটু কথা বলি, কিছু আলোচনার আছে। আমার মেয়ে আজ মরতে বসলেও মেয়েটা ওর মা আর দাদা ভাইয়ের কাছে অনেক আগেই মারা গেছে। তুমি অনুর ট্রিটমেন্ট শুরু করো। আমি সোহিনী আর অনুর বন্ধু সৌম্যকে নিয়ে নেক্সট ফ্লাইটে শিলিগুড়ি পৌঁছচ্ছি। মামা, এখানে এসে কোনো লাভ হবে না। অনুকে বাঁচাতে গেলে কলকাতায় নিয়ে যাওয়া খুব দরকার। চান্স খুব কম, তবে চেষ্টা করতে হবে। এবার সুজাতা দেবী গৌতমবাবুর হাত থেকে ফোনটা নিয়ে নিলেন, তারপর বললেন, শিলিগুড়ি থেকে কলকাতা আসতে তো অনেক সময় লাগবে অহন, তার মধ্যে অনুর কিছু হয়ে গেলে। না না, তুমি শিলিগুড়িতেই সব ব্যবস্থা করো, আমরা সকলেই যাচ্ছি। শিলিগুড়ি থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মামনি যে কোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারে, তবু রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন। এখানে ফেলে রাখা মানে নিজের হাতে ওকে মেরে ফেলা। এই নার্সিংহোমে অথরিটি তো পেশেন্টকে আমার হাতে হ্যান্ডওভার করবে না আপনাদের অনুমতি ছাড়া। তাই আপনারা এই মুহূর্তে আমাকে অনুর গার্জেনশিপের অথরিটি দিয়ে মেল করুন। আর আপনাদের তো উপর মহলে অনেক জানাশোনা আছে, সেখান থেকে গ্রিন করিডোর করে অনুকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করুন না, খুব ভালো হয়। তাহলে এই দিকটা আমি একাই সামলে নেব, তাহলে কিছুক্ষণের মধ্যেই অনুকে নিয়ে রওনা হতে পারবো। অনুকে বাঁচাতে হলে আর সময় নষ্ট করা যাবে না, প্লিজ একটু দেখুন। কলকাতায় আমার মেডিকেল কলেজের বন্ধু ডক্টর শুভদীপ সেন, তার নতুন নার্সিংহোম করেছে, কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম। ওদের ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালো, আর আমি বললে অনু স্পেশাল কেয়ার করবে ওরা। আর শুভদীপ নিজেও খুব বড় ডাক্তার আর কি। সোহিনী শুভর নাম আমার কাছে আগেও শুনেছে। রনিত আর সব কিছু সহ্য করতে না পেরে সুজাতা দেবীর কাছ থেকে ফোন নিয়ে, অহন তুমি সব ফর্মালিটি কমপ্লিট করে এয়ারপোর্টে পৌঁছাও। এখন গ্রিন করিডোরে অনুকে আনার টাইমও আমি নষ্ট করব না। আমি সব ব্যবস্থা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব স্ট্যাচার্ড এয়ার অ্যাম্বুলেন্সে অনুকে কলকাতায় নিয়ে আসা যায়। এবার অহন বলল, ওকে ফাইন, তোমরা আমাকে অথরাইজেশন মেল করো, আর আমি এদিকে সব সামলে নিচ্ছি। হ্যাঁ, একটাই কথা অহন, আমার জন্য আজ আমার বোনের এই অবস্থা। বোনের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, তাই যেভাবে হোক আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। টাকার চিন্তা করো না, শুধু দেখো বোনটা কোথায় আমার বেস্ট ট্রিটমেন্ট পাবে। প্লিজ অহন।
চিন্তা করো না রনিত, অনু যেমন তোমার বোন তেমন আমারও বোন, তাই ওর জন্য আমি বেস্টটাই চেষ্টা করব। আমি শুভকেও ইনফর্ম করছি। রনিত ফোন রেখে কাঁদতে কাঁদতে গৌতমবাবুর হাত ধরে, তারপর বলে, আমি 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 জানি বাপি, আমি অনেক অন্যায় করে ফেলেছি অনুর প্রতি হিংসায়। তুমি দেখো বাপি, সকলের প্রার্থনায় ভগবান অনুকে কলকাতায় ঠিক পৌঁছে দেবে। আমি আমি ওর কিছু হতে দেবো না, তোমায় কথা দিচ্ছি আমি। তুমি এই শেষবারের মতো আমাকে ভরসা করে দেখো, অনুর জন্য ওর দাদা ভাই বেস্টটাই দেবে, বেস্ট। এবার মিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, কিচ্ছু হবে না, আমার মেয়েটার কিচ্ছু হবে না। কোনোদিন ওকে আমি আপন করে নিতে পারিনি, কিন্তু তাই বলে আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে থেকে আমার ছোট্ট মেয়েটাকে চলে যেতে আমি দেব না, কিছুতেই না। সেই বিয়ের দিনে অনেক খারাপ কথা বলেছি মেয়েটাকে। আজ আজ মেয়েটা আমার মৃত্যু শয্যায় আমাদের সকলকে কাঁদাচ্ছে। এবার সোহিনী বলল, দাদা ভাই, বলছি এত কথা না বলে আমাদের এখন বাকি ব্যবস্থা সব করতে হবে। অন্যদিকে রাজদের বাড়িতে তখন সবাই ডিনার টেবিলে বসে ডিনারের অপেক্ষায়। এর মধ্যেই সোফায় রাখা শুভর ফোনটা বেজে ওঠে। শুভ বলে, দিশা ফোনটা দাও তো দেখি, কে ফোন করলো আবার। দিশা ফোনে নামটা দেখে বলে, তোমার বন্ধু অহনদা ফোন করেছে। এরপর শুভ দিশার হাত থেকে ফোনটা নিয়ে নেয়, তারপর বলে, হ্যালো, হ্যাঁ কি ব্যাপার, হঠাৎ তুই এতদিন পর কি মনে করে? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, এই কি করে হলো এমন? ওকে ওকে তুই চলে আয়, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি দেখছি। আরে আমি এখনই পৌঁছচ্ছি। এই তুই চিন্তা করিস না ভাই, আমি আছি তো, কিছু হবে না। তুই আয় আমার কাছে, আগে আয়, চলে আয়। রীনা দেবী বললেন, কি হলো শুভ, কোথায় যাবি তুই এখন? আমার কলকাতায় ডাক্তারি পড়ার সময়কার এক কাছের বন্ধু অহনের বোনের শিলিগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা খুব খারাপ, 90% ডেড, 10% হার্টবিট কোনো রকমের চলছে। ওরা ওকে কলকাতায় আমাদের নার্সিংহোমে শিফট করছে। দিশা বলল, সে কি গো, শিলিগুড়ি থেকে কলকাতায় আসতে তো অনেক সময় লেগে যাবে, যদি মেয়েটার কিছু হয়ে যায়। এবার রাজ বলল, এখন প্রশাসনের সাহায্য নিলে গ্রিন করিডর করে নিয়ে আসা যায়, তাতেও অন্তত 5-6 ঘন্টা সময় তো লাগবেই। শুভ বলল, মেয়েটির হাতে অত সময় আছে কিনা বোঝা যাচ্ছে না। মেয়েটি অক্সিজেন সাপোর্টে আছে, এছাড়াও মেয়েটির বাবা কলকাতার নামী একজন প্রভাবশালী বিজনেসম্যান, তাই তারা স্ট্রেচার্ড এয়ার অ্যাম্বুলেন্সে পেশেন্টকে নিয়ে আসছে, আর এয়ারপোর্ট থেকে গ্রিন করিডর করে নিয়ে আসবে। ছোটো মা, আমি এখন উঠি বুঝলে, এখনই হসপিটালে যেতে হবে। ওদের নার্সিংহোমে আসতে খুব বেশি সময় লাগবে না, 2-1 ঘন্টার মধ্যেই চলে আসবে। ওরা ফ্লাইটে উঠে গেছে, ফ্লাইট এখনই ছাড়বে। রীনা দেবী বললেন, তুই তো কিছু খেলি না বাবা। এখন সময় নেই ছোটো মা, আমি নার্সিংহোমে খেয়ে নেব। দিশা শুভ উঠতে গেলে রাজ আর রীনা দেবীকে বলে, ভাইয়া বলছি, তুমি আর ছোটো মা খেয়ে নাও, তোমার দাদার প্রয়োজনীয় সব আমি গুছিয়ে দিই, ও চলে গেলে আমি খেয়ে নেব। রাজ বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না গো বৌমণি। দিশা বলল, কেন, তোমার আবার কি হলো? আসলে চোখের সামনে অঞ্জুকে চলে যেতে দেখেছি, তাই কারণ এমন খবর শুনলে বুকের মধ্যে কেমন একটা করে ওঠে। দাদামণির বন্ধু অহনদা আর ওনার বোন, মানে বয়স তো বেশি নয়, আর এই বয়সেই নাকি সে মৃত্যুর মুখে, জীবন মৃত্যুর লড়াই করছে। মরতে কে চায় বলো? তার জন্য হয়তো তার প্রিয়জনেরা অপেক্ষা করছে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি জীবন মৃত্যুর লড়াইয়ে এই মেয়েটি যেন জিতে যায়, হাসি মুখে যেন তার প্রিয়জনের কাছে ফিরতে পারে। অঞ্জু তো আর আমার কাছে ফিরে আসেনি, তাই আমি চাই আমার মতো আর যেন কেউ প্রিয়জন হারা না হয়। রাজ তখন নিজের ঘরে চলে যায়। অন্যদিকে শুভদীপ নার্সিংহোমের এমার্জেন্সি রেডি রেখে অহনের অপেক্ষা করে। তবে ততক্ষণে গৌতমবাবুর বাড়ির সকলে আর ঐশী চলে এসেছে। রনিত আর সৌম্য গেছে এয়ারপোর্টে। সুজয়ের ফোন সুইচড অফ, তাই ওকে সৌম্য ফোনে পায়নি। বেশ কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়
শুভদের নার্সিংহোমের গেটে, আর তার সঙ্গে ডক্টর আর নার্সরা আইসিইউতে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে। অনুকে ওই অবস্থায় দেখে সকলেই ভেঙে পড়েন। ঐশী বলল, জীবনের অগ্নি পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত মেয়েটার জীবন মৃত্যুর এই পরীক্ষা এসে দাঁড়ালো। হে ভগবান, তুমি অনুকে দেখো, ওর যেন কিচ্ছু না হয়। এবার সোহিনী বলে, আমার বিশ্বাস আমার বোনের কিচ্ছু হবে না। ভগবান এত নিষ্ঠুর হবেন না ঐশী, ওনার উপর ভরসা রাখো। আইসিইউতে শুভর সঙ্গে অহনও আছে। অহন বলল, কিরে, এই তোর কি মনে হচ্ছে শুভ? খুব চাপের কেস, কিন্তু অসম্ভব বলে তো পৃথিবীতে কিছু নেই। তোরা সোহিনীর বোন, মানে সেও তো আমার ছোট বোন, আর এটা আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং। তুই ভাবিস না আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। ডক্টর মিত্র বললেন, স্যার, এটা কি মিথ্যে আশায় বাঁচা হচ্ছে না? মানে যেখানে পেশেন্ট 90% ডেড। এবার শুভ বলল, আমরা ডাক্তার ডক্টর মিত্র, আমাদের নেগেটিভ ভাবতে নেই। পেশেন্ট যখন এই অবস্থাতেও এতক্ষণ সময় আমাদের দিয়েছে, তখন ওই 10%টাকেই 100% প্রাণ ফিরিয়ে আনার লড়াইয়ে এবারে আমাদের সবাইকে নামতে হবে, বুঝতে পেরেছেন? ডক্টর মিত্র বললেন, সরি স্যার, আমরা সকলেই আমাদের বেস্টটুকুই দেব। এবারে অহন বলল, এই বলছি যে আমি কি তোদের মেডিকেল টিমে থাকতে পারি? নিশ্চয়ই অহন, আর এটা কি আলাদা করে আমাকে বলতে হবে? বাইরে গৌতমবাবু কাঁদছেন। শ্রীরাধা বললেন, বাপি, তুমি চিন্তা করো না, দেখো অনু ঠিক সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। মেয়েটা আবার সকলের মুখে হাসি ফুটিয়ে আজ মৃত্যু শয্যায়। যে মেয়েটাকে আমি ছোট থেকে আদরে ভালোবাসায় বড় করেছি, তার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। এবার সুজাতা দেবী বললেন, দাদা, তুই ভেঙে পড়িস না, আমাদের অনুর কিচ্ছু হবে না, ও ঠিক ভালো হয়ে যাবে, দেখিস। সেদিন সারা রাত সকলে নার্সিংহোমেই কাটিয়ে দিল, অনুর জ্ঞান আসার অপেক্ষায়। পরদিন সকালে সৌম্য ফোন করে সুজয়কে সব জানায়। সুজয় বলে, আমি তো হসপিটালে এখন যেতে পারবো না সৌম্যদা। সৌম্য বলল, এই অনুর এই অবস্থা আর তুই আসতে পারবি না? আমি ঠিক টাইমে গিয়ে অনুকে দেখে আসবো, তবে এখন যাব না, সেটা অনুর জন্যই ভালো হবে। অনুর জন্য ভালো মানে? সৌম্যদা, যে ডক্টর অনুকে দেখছে, মানে ডক্টর শুভদীপ সেন, উনি রাজদার দাদামণি। ওই নার্সিংহোমে 50% মালিক, আর বাকি 50% মালিকানা রাজদার। সৌম্য অবাক হয়ে বলল, কি বলছিস তুই? হোয়াট? হ্যাঁ, কাউকে কিছু বলো না তুমি। আর এখন আমাকে হসপিটালের সবাই চেনে, তাই আমি গেলে সবাই সত্যিটা জেনে যাবে। সেখানে শুভদাও আছে, তখন রাজদাও জানতে পারবে, আর আমাকেও তখন সব সত্যি বলতে হবে। অনু আমাকে মাথার দিব্যি দিয়েছিল, তাই এখনও ওর দিব্যি আমি ভাঙতে পারিনি, আর আমি ভবিষ্যতে ভাঙবও না। অনুর যদি আরও কোনো ক্ষতি হয়ে যায়, এর থেকে তুমি আমাকে আপডেট দিতে থাকো। রাতের দিকে আমি টাইম মতো অনুকে দেখে আসবো, যে সময় আর কি শুভদা থাকবে না। সে না হয় আমি কাউকে কিছু বললাম না, কিন্তু আমরা সবাই নার্সিংহোমে আছি, আর রাজ নার্সিংহোমে এলে আমাদের কাউকে যদি দেখে ফেলে তখন কি হবে? খুব প্রয়োজন ছাড়া রাজদা নার্সিংহোমে বেশি যায় না। নার্সিংহোম শুভদাই দেখাশুনো করে, আর আমি তো রাজদার ম্যানেজার, সবসময় রাজদার সঙ্গেই থাকি। তাই রাজদা কখনো নার্সিংহোমে গেলে আমি জানিয়ে দেবো তোমাকে। সৌম্য বলল, ও জানিয়ে দিস কিন্তু। ঠিক আছে। ভোরের আলো ফুটতেই রাজ অনেকক্ষণ ছাদে বাড়ির বাগানে পায়চারি করছিল। এখন ডাইনিংয়ে এসে বসেছে, তাই মায়াদি 1 কাপ চা রাজকে দিল। কিন্তু দিশা অনেকক্ষণ ধরে রাজের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ঘুম হয়নি সারা রাত। দিশা বলল, ভাইয়া, তোমার কি শরীর খারাপ লাগছে? কেমন যেন দেখাচ্ছে তোমাকে একটা। এবার রীনা দেবী বললেন, শরীরের আর দোষ কোথায়? সারাদিন কাজের মধ্যে ডুবে থাকিস, শরীরের কথা তো একটুও ভাবিস না। না মানে তেমন কিছু না, শরীরটা কেমন অস্থির লাগছে।
সারা রাত ঘুম হয়নি, সারাক্ষণ ওই মেয়েটার কি হলো সেটাই মাথায় ঘুরছে, জানো তো। এবার দিশা বলল, আসলে অঞ্জলি চলে যাওয়ার পর হঠাৎ করে কোনো মেয়ের এমন দুর্ঘটনার কথা তুমি প্রথম শুনছো তো, তাই অস্থির লাগছে। দেখো ভাইয়া, বি প্র্যাকটিক্যাল। আজ হসপিটালের মালিক তুমি, সুতরাং ভবিষ্যতে আরও এমন অনেক ঘটনা শুনবে, অনেক মানুষ সুস্থ হবে, কিছু মানুষ হয়তো। তাই তাই বলছি, নার্ভ শক্ত করো। রীনা দেবী বললেন, দিশা ঠিক কথাই বলেছে বাবাই, নিজেকে শান্ত কর। আমি সকালে তোমার দাদামণিকে ফোন করেছিলাম। ও বলল মেয়েটির জ্ঞান এখনো পর্যন্ত ফেরেনি, 72 ঘন্টার মধ্যে না এলে হয়তো কোমায় চলে যাবে। তবে মেয়েটির শারীরিক অবস্থা গতকাল যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো রকম ডেটোরিয়েট করেনি। তাই নার্সিংহোমের ডাক্তাররা চ্যালেঞ্জ নিয়েছে যে মেয়েটিকে সুস্থ করে তুলবেই, বাই এনি কস্ট। আর মেয়েটির বাবা খুব বড় একজন বিজনেসম্যান, তাই উনি বলেছেন প্রয়োজনে কলকাতার আরও বড় বড় স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে একটা মেডিকেল বোর্ড বসাতে। আর সেই মতো আজ দুপুরেই মেডিকেল টিমের মিটিং আছে। আমি বলি কি বাবাই, তুই একবার নার্সিংহোমে যা, গিয়ে নিজের প্রেশারটা একবার চেক করিয়ে নে। শরীরের তো খেয়াল একদম রাখিস না। আর তোর যখন মেয়েটার এমন অবস্থা শুনে অস্থির লাগছে, তখন নিজের চোখে একবার দেখেই আয়, তাহলে ভালো লাগবে। অঞ্জুকে আমি মৃত্যুশয্যায় দেখেছি, তাই আমি জানি আমি আর অন্য কাউকে নতুন করে দেখতে পারবো না এই অবস্থায়। সেই মনের জোরও আমার আর নেই। তাই ভগবানের কাছে প্রার্থনা করি মেয়েটি সুস্থ হয়ে যাক, তারপর গিয়ে না হয় একদিন তার সঙ্গে দেখা করে আসবো। যাই, তৈরি হয়নি, অফিস যেতে হবে। রাজ অফিসে গিয়েই নিজের কেবিনে বসে প্রথমেই সুজয়কে ফোন করে নিজের কেবিনে ডেকে পাঠায়। সুজয় কাঁচের দরজার বাইরে থেকে বলে, আসবো রাজদা। আয়, বস এখানে। সুজয় বসতে সুজয়ের মুখটা ভালো করে দেখে রাজ। তোর সাথে একটা দরকার ছিল, তাই ডাকলাম। কিন্তু সুজয়, তোর মুখটা এমন লাগছে কেন? কিছু হয়েছে তোর? রাজের মুখে এমন কথা শুনে চমকে ওঠে সুজয়, তাই বলে, কি হবে আমার? আমি তো ঠিকই আছি। হ্যাঁ, তোর মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হবে? কিছুই হয়নি। না না, তোকে আমি নতুন দেখছি না সুজয়, তুই আমার ছোট ভাইয়ের মতো। তোর মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল আমায়। মনে মনে বলে, এবার কি বলি? তারপর একটু ভেবে বলে, না মানে আসলে আজ সকালে বাড়ি থেকে ঝামেলা করে বেরিয়ে এসেছি। সকাল হতে না হতেই মা বলে এবার একটা বিয়ে কর। তাই ওই একটু মনটা আমার কোনো কথাই শুনছে না। হ্যাঁ, তো সে তো খুব ভালো কথা, তো এবার একটা বিয়ে করে ফেল। বলছি, তুমি ডাকলে কেন আমাকে? কোনো দরকার আছে নাকি? বলছি যে একবার নার্সিংহোমে যেতে পারবি এখন? তুমি তুমি এখন হঠাৎ নার্সিংহোমে যাবে কেন? আমি যাব না, তুই যাবি। আমি? কেন, কোনো কাজ আছে নাকি? হঠাৎ হসপিটালে যাব? আসলে গতকাল রাতে নার্সিংহোমে একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। মানে যখন অ্যাডমিট হয়েছে মেয়েটা 90% ডেড। দাদামণি মেয়েটা ট্রিটমেন্ট করছে, তা একবার ওকে দেখে আসতে হবে মেয়েটা কেমন আছে। পারবি? তুমি কি চেনো নাকি মেয়েটাকে? মানে তোমার পরিচিত? আমি কি করে চিনব? কি মুশকিল। মেয়েটি দাদামণির ডাক্তারি পড়ার সময়কার বন্ধু অহন্দার বোন হয়। সুজয় এবার মনে মনে ভাবল, অহন্দা মানে তো সৌমদা বলল সোহিনী ম্যামের হাজব্যান্ড। ও আচ্ছা, তার মানে কিছুই জানে না। আর সোহিনী ম্যাম তো সেপারেশনে ছিল, তাই মনে হয় রাজদা সোহিনী ম্যামের হাজব্যান্ডের নাম পেশা কিছুই জানে না। ঠিক আছে। রাজ বলল, মেয়েটা শিলিগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবা খুব
প্রভাবশালী একজন বিজনেসম্যান, তাই ওরা এয়ার অ্যাম্বুলেন্সে মেয়েটাকে কলকাতায় নিয়ে এসেছে। শুনছিস কি বলছি আমি? হুম, সবই বুঝলাম, কিন্তু আমি কি করব বলো তো? গতকাল রাতে এটা শোনার পর থেকে খুব অস্থির লাগছে নিজেকে। তাই তা তোমার হঠাৎ অস্থিরতা হচ্ছে কেন? আসলে অঞ্জু চলে যাওয়ায় আপনজন হারানোর কষ্ট আমি জানি, তাই মেয়েটার কথা শুনে বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। ওর ভালো হওয়ার জন্য হয়তো ওর প্রিয়জনেরা অপেক্ষা করছে। দাদামণি এখন ব্যস্ত, তা তুই একটু নার্সিংহোমে যা, গিয়ে দেখে আয় মেয়েটাকে। আর আর এই নে, এই গোলাপ ফুলগুলো মেয়েটার কাছে রেখে আসিস। মেয়েটির জ্ঞান আসেনি, তবে যদি জ্ঞান আসে বলিস ওর এক অচেনা শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। তো হঠাৎ ফুল কোথা থেকে এলো? আসলে কাল ঘটনাটা শোনার পর থেকে মনের ভিতরটা কেমন একটা করছিল। মেয়েটার কথা খুব মনে হচ্ছিল। অফিসে আসার পথে রাস্তায় ফুল বিক্রি হতে দেখলাম, তাই কিনে নিলাম। আমি নিজেই যেতাম একবার মেয়েটাকে দেখতে, কিন্তু কিন্তু বুঝতেই তো পারছিস, মানে অঞ্জুকে মৃত্যুশয্যায় দেখেছি, তো এখন আর কাউকে ওই অবস্থায় দেখার শক্তি আমার আর নেই। তাই তুই যা ভাই, আর সব খবর আমাকে জানাস। কিন্তু জানি দাদামণি চেষ্টার কোনো ত্রুটি রাখবে না, তবু সবাইকে বলিস যেন মেয়েটা বেস্ট ট্রিটমেন্ট পায়। ঠিক আছে, তুই যা, আর দেরি করিস না, আর পৌঁছে আমাকে সব আপডেট দিস। আর আমি তো মেয়েটার নাম বা কেবিন নম্বর কিছুই জানি না, তাই দাদামণির কাছ থেকে জেনে এসে আমায় বলিস। অনুর জ্ঞান এখনো ফেরেনি, তাহলে কি হবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।